আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাট মাদ্রাসাটা জুন 2025 তারিখ থেকে আবেদন শুরু, 22 জুন থেকে আবেদন শুরু, 10 জুলাই পর্যন্ত। অনেকেরই একটা কমন জিজ্ঞাসা, গণবিজ্ঞপ্তিতে হয়ে গেছে, গণবিজ্ঞপ্তি হয়েছে কিন্তু আমাদের ই সনদ কোথায়, সংশোধন করব কবে, মেরিট লিস্ট কবে? আপনি মাথায় রাখবেন যে 22 তারিখের মধ্যেই আপনার ই সনদ মেরিট লিস্ট প্রকাশিত হবে। ভাগ্য ভালো থাকলে আগামীকাল পরশুর মধ্যেও আপনার ই সনদ চলে আসবে। ই সনদ এবং মেধা তালিকা প্রকাশিত হবে আগামী 2-3 দিনের মধ্যেই। এখন এখানেও আরেকটা বিষয় যে 22 তারিখ থেকে যদি গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়, এর আগে সনদ দিল, সনদের মধ্যে যদি ভুল থাকে কেমনি কি করব? তাও হলো আপনি তো এখানে টোটাল 18 দিন সময় পাচ্ছেন। খুব শীঘ্রই ই সনদ দিলে কোথায় ভুল আছে ওই ভুলটা সংশোধনীতে পাঠাই দিবেন। সম্ভবত 250 টাকা নিবে ই সনদে কোনো ভুল থাকলে। এটা দেখা যায় 3-4 দিনের মধ্যেই সংশোধন হয়ে আসবে। ঠিক আছে? অনেকেই জানতে চায় এখানে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 1 লক্ষ প্লাস পদ নিয়ে আবেদন কারা করতে পারবে। অনেকেই নতুন, তারা জানে না। এটি মূলত যারা 18তম শিক্ষক নিবন্ধন প্রিলি পাস করেছে, লিখিত পাস করেছে, ভাইবা পাস করেছে, এই যারা ভাইবা পাস করেছে, যারা সনদ পাবে, শুধুমাত্র তারাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। এখানে দেখেন ওয়েবসাইটে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ, ওইখানে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের সেইটা হইল, হাবিব ম্যাম আমার কথা কি শোনা যায় না? হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলাম, আমার কথা শোনা যাচ্ছে কিনা? আশা করি শোনা যাচ্ছে। ওকে, একটা কথা বললেন যে যারা দুইটা প্রভাষক এবং সহকারী দুইটাতেই সিলেক্টেড, তাদের ক্ষেত্রে কেমন হবে বিষয়টা? দুই জায়গায় তারা সহকারী এবং প্রভাষক দুইটাতেই আবেদন করবে। প্রথমে তার জন্য প্রভাষকে বিবেচনা করবে, প্রভাষকে যদি খালি না থাকে সহকারীতে চলে আসবে। অনেকেই দেখবেন আরবি প্রভাষক সহকারী মৌলবী দুইটাতে টিকেছে, এদের মধ্যে দেখবেন কিছু সংখ্যক প্রভাষকে হবে না, তাদের সহকারীতে চলে আসবে। অনেকেরই প্রভাষক হবে না, সহকারীতে চলে আসবে অটো সিলেকশনের মাধ্যমে। ওকে, তাহলে বললাম কোন প্রতিষ্ঠানে আপনি 40টা পদে সিলেক্ট করতে পারবেন। কয়টা পদ? 40টা। কয়টি? 40টা পদে আবেদন করা যাবে। গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন দেখেন, এই যে আপনি আবেদন করবেন, আবেদন করতে গেলে এমন একটা, এটা হচ্ছে গণবিজ্ঞপ্তির ফর্মটা। এই গণবিজ্ঞপ্তির ফর্ম হচ্ছে এইটা। আমি একটু যদি দেখাই গণবিজ্ঞপ্তির ফর্মটা, আপনি যে গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এটার ফর্মটা দেখেন। কাউকে দেখাবেন না। এটা এমন হয়েছে যে অনেকে দেখা গেছে যে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গেছে, কিন্তু ওই সময় কি হইল, দেখে যে তার আবেদনকে যেন করে দিছে উল্টাপাল্টা আবেদন করে দিছে। নেটওয়ার্ক আসলেই সমস্যা করতেছে। কল দেওয়ার কারণে নেট সমস্যা করতেছে। আচ্ছা, ডো নট ডিস্টার্ব মোড দিয়ে দিলাম। জি, আপনি কেন আপনার রুল রেজিস্ট্রেশন প্রকাশ করবেন না? কাউকে দেখানোরও প্রয়োজন নাই। তার কারণ কেউ একজন আপনার রুল রেজিস্ট্রেশন দিয়ে যদি গণবিজ্ঞপ্তিতে আবেদন করে, ভুল আবেদন করলো, তখন আপনার আর কিছু করার থাকবে না, এর দায়ভার এনটিআরসি নিবে না। প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী 3টা অপশনের যেই কোনো 2টি অথবা
তিনটি অপশন পছন্দ প্রদান করতে পারবেন। তিনটি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে। প্রার্থীর আবেদন বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর পদ ভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী মেধা এবং পছন্দ দুইটাই লাগবে। মেধা এবং পছন্দ দুইটাই লাগবে। উদাহরণস্বরূপ আপনার নাম্বার কম আছে। কি কম আছে? নাম্বার কম। আপনি একটা প্রতিষ্ঠানে আবেদন করলেন, এ প্রতিষ্ঠানে আর কেউই আবেদন করলো না, আপনি দেখবেন এইটা হয়ে যাবে। মোহাম্মদ হাসান মুরাদ, এখানে আরেকটা কথা মনে পড়লো, 40-এর কম আবেদন করা যাবে কিনা। যেমন আমি 24টা আবেদন করছি, আপনি চাইলে 2টা আবেদন করতে পারেন, 1টা আবেদন করতে পারেন, যে আমি একটা প্রতিষ্ঠানে আবেদন করলাম, কোনো অসুবিধা নেই। আপনি চাইলে 40টা প্রতিষ্ঠানে আবেদন করতে পারেন, কম বেশি আবেদন করতে পারেন। আপনি চাইলে বাংলাদেশের 40 জেলায় আবেদন করতে পারেন। আপনি যে শুধু আপনার জেলায় আবেদন করতে হবে এমন কিন্তু নয়, 40 জেলায় আবেদন করা যাবে। যে আমি চাঁদপুরে একটা করলাম, কুমিল্লাতে একটা, ঢাকাতে একটা, নীলফামারীতে একটা, ঝালকাঠি একটা, পিরোজপুর একটা, এভাবে সারা দেশের যেই কোনো প্রান্তে আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পারছেন? যে কোনো জায়গায় আবেদন করা যায়। এখানে দেখেন ওনারা উল্লেখ করে দিচ্ছে এই বিষয়টা যেটা বলছিলাম, যে কোনো প্রার্থী যদি স্কুল কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে, মানে প্রভাষক এবং সহকারী দুইটারই সনদ আছে, উভয় পর্যায়ে আবেদন করেন, তবে প্রথম তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। যদি কলেজ পর্যায়ে বিবেচনা করা হয় তাহলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না। এখানে আরেকটা বিষয় মাথায় চলে আসলো, সেইটা হইল সহকারীতে 10ম নাকি 11তম গ্রেড। বিশেষ করে যারা সহকারী মৌলবী, যারা কি মৌলবী? সহকারী মৌলবী, তাদেরকে অবশ্যই এমপিও করার ক্ষেত্রে যদি ইসলামিক আরবিক ইউনিভার্সিটি না হয়ে কুষ্টিয়া ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম এবং রাজশাহী ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স মাস্টার্স থাকে, অনার্স থাকলেই 10ম গ্রেডে আবেদন করবেন। ইসলামিক আরবিক ইউনিভার্সিটি থেকে যদি অনার্স থাকে সংশ্লিষ্ট বিষয়ে, ফাজিলে অনার্স, কোরআনিক সায়েন্সে অনার্স, হাদিসে অনার্স থাকে, কিন্তু লাভ নাই, 10ম গ্রেড দিবে না, শুধু কুষ্টিয়া ইউনিভার্সিটি হলে দিবে। তবে ইসলামিক আরবিক ইউনিভার্সিটির উচিত এই বিষয়টা নিয়ে মন্ত্রণালয়ের সাথে বসা, মেরিট দেখতে 2-1 দিনের মধ্যে। জি শাহজাহান সাহেব, আমার সুনামগঞ্জ জেলা, আমি যাচ্ছি সিলেটে দিতে, অবশ্যই দিতে পারবেন, কোনো অসুবিধা নাই, দেশের যে কোনো প্রান্তে। বাবার এনআইডি কার্ডে ভুল হইলে কোনো, এটা আপনার এমপিওর জন্য লাগবে না। পুলিশ ভেরিফিকেশন, এটা আসতেছি, আমাদের পুলিশ ভেরিফিকেশন করতে কি কি লাগবে ওইটা দেখতেছি, আসতেছে। আবেদন করতে কত লাগবে? 1000 টাকা লাগবে। সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদন প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আপনি একটা সুন্দর আধুনিক ছবি দিবেন, এমন ছবি দিবেন যেই ছবি, এটা এক একজন এক এক ছবি দেয়, কোনো অসুবিধা নেই। যেমন আমার ব্যাকগ্রাউন্ড এটা নীল দিছি, এটা আবার সাদা দিছি, তবে পুলিশ ভেরিফিকেশনে সাদাটা গ্রান্টেড হয় বেশি, আর এখানে নীল দেয় বা এই বিষয়ে উল্লেখ কিছু করে নাই। আপনাকে টাকা জমা দিতে হবে কোথায়? আপনাকে অবশ্যই টেলিটকের মাধ্যমে টাকা জমা দিতে হবে। এর পাশাপাশি আরেকটা জিনিস বলল, পুলিশ ভেরিফিকেশন ফর্ম, প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্ম, মানে এই গণবিজ্ঞপ্তির এইটা ফিল আপ করার সাথে সাথে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এইটাতে অ্যাপ্লিকেশন ফর জব সিকিউরিটি ক্লিয়ারেন্স, পুলিশ ভেরিফিকেশন ফর্মটাও ফিল আপ করে নিতে হবে। তার মানে গণবিজ্ঞপ্তিও হবে, এইটাও হবে, দুইটা জিনিস একসাথে। কথা বুঝতে পারছেন? প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময়েই পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে, নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে। তাই জন্য পুলিশ ভেরিফিকেশন খুব সতর্কতার সাথে ফিল আপ করতে হবে। এখানে আপনার কততম গ্রেডে আবেদন করছেন ওই গ্রেড উল্লেখ করতে হবে, 16 না 17 করবেন।
এরপরে আপনার এই যে এখানে মন্ত্রণালয়ের নাম, প্রতিষ্ঠানের নাম, পদবি, ইংরেজিতে গ্রেড, আবেদনকারীর নাম বাংলা ইংরেজি, তারপরে আবেদনকারীর জাতীয়তা, পিতার নাম, পিতার পেশা, মায়ের নাম, মায়ের পেশা, মায়ের জাতীয়তা, আবেদনকারীর বর্তমান ঠিকানা, বিগত 5 বছরে 6 মাসের বেশি কোন জায়গায় ছিল এইটাও দিতে হবে, মাধ্যমিক সমমান পরীক্ষার সার্টিফিকেট, জন্মস্থান, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র দিতে হবে, আপনার দাখিল আলিম ফাজিলের এবং আপনার নিবন্ধনের সনদের এটা দিতে হবে। যদি চাকরি করেন হ্যাঁ, চাকরি না করলে না, এইটা দিতে হবে। মুক্তিযোদ্ধা কোটা থাকলে দিবেন, না থাকলে নাই। নিকটাত্মীয় বিশেষ করে ভাই বোন, আপন চাচা, শ্বশুরের দিকের নিকটাত্মীয় স্বজন বাংলাদেশে সরকারি কোনো চাকরিতে থাকলে ওইটা আপনাকে উল্লেখ করতে হবে। এরপরে আপনার এমন 2 জন ব্যক্তির তথ্য দিতে হবে যেই 2 জন ব্যক্তির কাছে কল যাবে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রার্থীর চরিত্র, পূর্ণ পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন এমন 2 জন আত্মীয়র সূত্রে আবদ্ধ নয় 2 জন গণ্যমান্য ব্যক্তির ঠিকানা দিতে হবে। আপনি এটা অবশ্যই খেয়াল নোট করবেন। আপনি এমন 2 জন মানুষের নাম পুলিশ ভেরিফিকেশনে দিতে হবে যাদের কাছে কল যাবে যে আপনি তাকে চিনেন কিনা। যখন বলল রায়হান, আপনি কি রায়হানকে চিনেন, আপনি এমন মানুষের নাম দিচ্ছেন যার মোবাইল নাম্বার দিচ্ছেন, পুলিশ ভেরিফিকেশনে বললো আপনি কি রায়হানকে চিনেন, না আমি তো চিনি না। এটা কিন্তু যেন না হয়। অবশ্যই গণ্যমান্য সমাজের চেয়ারম্যান হইতে পারে, কোনো মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারে, কোনো মাদ্রাসার সহকারী মৌলবী হতে পারে, কোনো মাদ্রাসার কর্মকর্তা, কোনো স্কুলের কর্মচারী, শিক্ষক হইতে পারে। ঠিক আছে, আপনি অবশ্যই পরিচিত 2 জন ব্যক্তির নাম দিবেন যারা সমাজে থাকে। আবারও বলি, ওনাদের কাছে তথ্য চাইবে। ওনার নাম দিলেন কিন্তু উনি আপনার ক্ষতি করার সম্ভাবনা থাকে। মানুষ স্বাভাবিকভাবেই কি ক্ষতিপরায়ণ। 2 জনের নাম অবশ্যই দিবেন। আমি অবশ্যই 2 জন প্রিন্সিপালের নাম উল্লেখ করেছিলাম পরিচিত। এবং আপনার এনআইডির ফাইল দেওয়া লাগবে। ফৌজদারি বা অন্য কোনো মামলায় গ্রেপ্তার, অভিযুক্ত বা দণ্ডিত, নজরবন্দি হয়েছেন বা বহিষ্কার হয়েছেন কিনা, না হই নাই। এরপরে ঘোষণা সহ এইটা দিয়ে দিবেন। এই হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। 2টা জিনিস আপনার পুলিশ ভেরিফিকেশন, এটা পুলিশ ক্লিয়ারেন্সের, এটা ওই ওয়েবসাইটেই পাবেন, ওইটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা না। তো বলছিলাম এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আছে অনেকের, এইটা হইল ইন্ডেক্সদারি, সমপদে ইন্ডেক্স। উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এই পরিপত্র অনুযায়ী, স্মারক নং অনুযায়ী 25 জানুয়ারি 2024 মূলে জারিকৃত পরিপত্রের 7 নং অনুচ্ছেদ মোতাবেক কর্মরত শিক্ষকগণ সমপদে নিয়োগ সুপারিশ পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না। মানে কি? মানে হইল আমার 17তম সনদ আছে, আমি 18তম সহকারী মৌলবীতে আবেদন করতে পারবো না। এটা হইছে সমপদ। তবে কর্মরত পদ ব্যতীত অন্য কোনো উচ্চতর বা নিম্নতর পদের জন্য এনটিআরসির প্রত্যয়নপত্র থাকিলে ইন্ডেক্সধারী শিক্ষকগণ উক্ত পদে আবেদন করতে পারবেন। তার মানে আপনি ইবতেদায়ী মৌলবী হিসাবে কর্মরত আছেন, আপনি চাইলে সহকারীতে আবেদন করতে পারবেন বা প্রভাষকে আবেদন করতে পারবেন। আপনি স্কুলে এখন কর্মরত আছেন, আপনি চাইলে কলেজে আবেদন করতে পারবেন। আপনি ইসলাম শিক্ষায় আছেন, ইসলাম শিক্ষা আবার অন্য জায়গায় আবেদন করার সুযোগ নাই, ওটা বিবেচনা করা হবে না। আচ্ছা, কোনটা যেন বললেন যে আবেদনের সময় আবেদনে প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদনে, এখানে এটা গুরুত্বপূর্ণ, আপনি যে আবেদন করেছেন আবেদনে প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এটা হয়তো ওনারা ওয়েবসাইটে দিয়ে দিবে, ওয়েবসাইটে ওটা ওইভাবে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এগুলা জটিল কিছু না, আপনি যত জটিল মনে করেন তত সহজ। এরপরে
আবেদন ফর্ম আপনি যখন আবেদন করবেন, নিজস্ব মোবাইল নাম্বার, সোশ্যাল ইমেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে, এমন ইমেইল যেটাতে আপনার এই বিভিন্ন পাসওয়ার্ড যাবে। অবশ্যই দিতে পারেন, কোনো অসুবিধা নাই। 2 জন ব্যক্তির নাম পার্শ্ববর্তী গ্রামের হইলেও দিতে পারেন। যদি এনআইডি না থাকে, জন্ম সনদ ওইটা দিয়ে দিবেন। ই সনদ যখন দিবে তখন সংশোধনের জন্য আবেদন করবেন। হ্যাঁ, তাহলে মোবাইল ইমেইল 2টা সোশ্যাল এমন মোবাইল নাম্বার দিবেন যেটা আপনি ব্যবহার করেন, এবং এমন ইমেইল দিবেন যেটা আপনার আছে, কারণ এখানে পাসওয়ার্ড আসবে। চাকরি রিলেটেড যত পাসওয়ার্ড আসুক আপনি একটা ডায়েরি মেনটেন করবেন, ওখানে লিখিত রাখবেন। যারা আরবি প্রবাসক আছে তারা অন্য প্রবাসকে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীর স্ব-উদ্যোগে দাখিলকৃত অ্যাপ্লিক্যান্ট কপির একটি প্রিন্ট কপি, এই যে পেইড একটা কপি আছে, এই কপিটা সংরক্ষণ করতে হবে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে গণবিজ্ঞপ্তিতে আবেদন ফর্ম, এইটাকে আপনি সংরক্ষণ করতে হবে। পুলিশ ভেরিফিকেশনের একটা ফর্ম, এই ফর্মটাকেও আপনি সংরক্ষণ করতে হবে, প্রিন্ট করে রেখে দিবেন, এটা আপনার দরকার আছে। ই সনদ কাল পরশুর মধ্যেই দিয়ে দিবে। এরপরে আমরা এরপরের আলোচনাতে যাই। এইটা হইল যে এই আবেদনকারী আবেদন ফি প্রদানের পর পূরণ জমা প্রদান শুরুর তারিখ ও সময় 22 জুন 2025 12টার মধ্যে দিতে হবে। আপনাকে 22 জুন থেকে, শুরুর তারিখ হয়েছে 22 জুন, এবং এটা আবেদন শুরু 22 জুন, শেষ হবে 10 জুলাই রাত 12টা। এর মধ্যে আবেদন করবেন। আবেদন কপিতে আমার ইমেল অ্যাড্রেস নেই, তৈরি করবেন। জি, চয়েস লিস্ট থেকে বাছাই প্রক্রিয়া আসতেছি, এরপরে একে একে আসতেছি, অনেক কথা তো একটু ধৈর্য ধরতে হবে। তাহলে 22 তারিখ শুরু, 10 জুলাই শেষ। এই যে পেপার কাটিং যেটা বললাম, এইটা নিয়ে এত পেরেশানির কিছু নাই যে যেমনি পারেন আমার জন্য পত্রিকা একটা কিনে নেন, না। অনলাইনে পেপার কাটিং চলে আসবে, আমার কাছেও পিডিএফ আসবে, আমি ওইটা আপনাদের দিব, কোনো অসুবিধা নেই। যাদের প্রয়োজন হয় আমি আমার বিভিন্ন গ্রুপ আছে, ওগুলাতে দিয়ে রাখবো, ওখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। আবার পত্রিকা একটা কিনে রাখলে রাখতে পারেন, যারা শহর অঞ্চলে আছেন বা যারা গ্রামে আছেন তাদের জন্য কঠিন, 100 টাকা ভাড়া দিয়ে পত্রিকা নেওয়ার জন্য যাওয়া, এটা বিরক্তিকর। বা কারো কাছে থাকলে নিয়ে রাখবেন, এতটুকুই। এত জটিল বাবার কিছু নাই। 1000 টাকা কিভাবে দিবেন? রিসার্চ করে, এটা টেলিটক সিমের মাধ্যমে দিতে হবে। প্রাপ্ত আবেদনসমূহ শূন্যপদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে, এবং ওইটা প্রার্থী ওই প্রতিষ্ঠানকে অবহিত করা হবে। নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগ প্রদানে ব্যর্থ হয়, তবে জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী ওই সকল প্রতিষ্ঠানের প্রদানের এমপিও স্থগিত বাতিল করা হবে। কি মজার একটা কাহিনী! এইবার ওনাদের সই বন্ধ হবে। যারা ওই যে টাকার জন্য এরা নিয়োগ দেয় না, অনেক প্রতিষ্ঠান প্রদান আছে, ওগুলাকে দেখলে মানে রাস্তায় মনে চায় যে কার্গো দিয়ে তাদের উপর চালাইয়া দেয়। অনেক প্রতিষ্ঠান প্রদান এতটাই খারাপ। প্রতিষ্ঠানের কিছু সামসা আছে, ওই সামসাগুলা যেমন ওই যে কি কয় এগুলারে, নাইট গার্ড, তারপরে আয়া, দপ্তরি, কেরানি, ওগুলারে দিয়া প্রতিষ্ঠান প্রদান কল দেওয়াইব যে আপনার তো আমার এখানে হয়েছে, প্রতিষ্ঠানে একটু উন্নয়ন বাবদ কিছু ভরিয়া দেন আহিছে দিয়া। খুব সুন্দর করে বলবো যে আমাদের প্রতিষ্ঠান প্রদানের ফিসন তো অনেক মোটা, 2-4 লাখ বা 20-50 হাজার টাকা যদি দিয়া দেওয়ান যায়। এখন ওনারা যদি আপনাকে নিয়োগ না দেয়, কাহিনী কি? ওনার এমপিও বাতিল হবে। অনেক সময় অনেকে এই জিনিসটা বলে যে আব্বা আরে তো যে আমারে তো বিয়ের ব্যাপারে কিছু করতেছে না, কি করা যায়? অনলাইনে দেখবেন কি করে, ওই যে
এই সাউন্ড বক্স বা ওই বিয়ের ওয়াজ হুনায় বাবা মাকে। কিসের ওয়াজ হুনায়? বিয়ের ওয়াজ হুনায় বাবা মাকে। তো আপনিও একই কাহিনী করবেন, বেশি বেশি প্রকাশ করবেন যে হুজুর এনটিআরসি রেখে বলা হয়েছে কেউ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ প্রদানে ব্যর্থ হয় তার এমপিও বাতিল বা স্থগিত করে দেওয়া হবে। শুধু আপনি ওখানে জানাই দিবেন, তাইলেই হবে। এটা যখন আবেদন হবে তখনই জানতে পারবেন। হ্যাঁ, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। আর যদি মনে করেন আপনি পেমেন্ট করতে পারতেছেন না, তাহলে আমাকে মেসেজ করলেও হবে, আমি পেমেন্ট করে দিব, কোনো অসুবিধা নেই। বা আপনি চাইলে আমার এখান থেকেও, আপনি শুধু যেভাবে বলবো ওইভাবে সাজাই দিলে আমার এখান থেকেও আবেদন করা যাবে। তবে যারা সাতপুরে আছে বা আমার কাছাকাছি আছে এরা চাইলে আমার বাসায় এসেও বসে থেকে আবেদন করে ফেলতে পারবে, কোনো অসুবিধা নেই, আমি ওইভাবে সাজাই দিব। তাইলে কোনো প্রতিষ্ঠান প্রদান, স্কুল এটা বেশি, মাদ্রাসায় যদিও একটু কম কিন্তু স্কুলে বেশি, ওরা প্রচুর পরিমাণে টাকা চায়। এই জায়গায় আমরা কখনোই কম্প্রোমাইজ করব না। আমি প্রতিষ্ঠানে যেভাবে ঢুকেছি আমার পক্ষে, এমনি আমরা বেকার মানুষ, তারপরে যদি কয় উন্নয়ন বাবদ 20,000 দাও, 50,000 দাও, 1 লাখ দাও, 1.5 লাখ দাও, 2 লাখ দাও, অনেক প্রতিষ্ঠান চায়। তো ওই জায়গায় আমরা কখনোই কম্প্রোমাইজ করব না। প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত শূন্যপদ সময়ের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হওয়ায় ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশে কোনো জটিলতার জন্য এনটিআরসি দায়ী থাকবে না। যদি কোনো প্রতিষ্ঠান মিথ্যা তথ্য দিয়ে কাজ করে তাহলে এইটা দুইটাই সিলেক্ট করবেন। জুলহাস উদ্দিন সাহেব, মামলা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইন প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসি দায়ী থাকবে না। এনটিআরসির কোন সংযোজন, বিয়োজন, পরিবর্তন বা স্থগিতের অধিকার সংরক্ষণ করে। এই হচ্ছে আপনার গণবিজ্ঞপ্তি। এবার বলেন আপনার কি জানার আছে? তাহলে আমরা দেখলাম আমাদের এই 16 তারিখ থেকে 22 তারিখ থেকে আবেদন শুরু। 22 তারিখ থেকে আবেদন শুরু। 1 গণবিজ্ঞপ্তি, 2 পুলিশ ভেরিফিকেশন ফর্ম, এবং আমাদেরকে 1000 টাকা ফি প্রদান করতে হবে। কোনো প্রতিষ্ঠানে যদি সহকারী মৌলবী 2টা খালি, আরবি প্রভাষক 2টা খালি, 2টাতেই আবেদন করতে পারবে এবং 40টা পদে আবেদন করতে পারবে। কয়টা? 40টা। 40টার কমও আবেদন করতে পারবে। তবে এইখানে আপনি চাইলে ইয়েস অপশনটা চালু করে দিবেন। একদম দেখেন 24-এর পরে এখানে আই এগ্রি টু জয়েন এনি ইনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি সিলেক্টেড বাই দ্য অথরিটি অন দ্য বেসিস অফ মেরিট। মেরিট অনুযায়ী যেথায় আমাকে চাই সেখানেই হবে। আরবি প্রভাষকের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সবাই দিয়ে রাখবেন, সবাই দিয়ে রাখবেন, কোনো অসুবিধা নেই। যদিও আমি 1 নাম্বার, আব্বা বলছে যে আমার প্রতিষ্ঠান এখানে দাও, আমি 1 নাম্বার দিয়েছি, এখন 1 নাম্বারটা আমার আইসা গেছে। যদি 1 নাম্বার না আসতো 2 নাম্বার দেখতো, যদি 2 নাম্বার না তাহলে 3 নাম্বার। যাইতে যাইতে যদি কপাল এতটাই খারাপ হইতো, অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, সেই ক্ষেত্রে এই অপশনটা আপনার কাজে দিবে। বুদ্ধিমান মানুষ অবশ্যই সব জায়গা, সব মুখ বন্ধ করেই চলে। ঠিক আছে? এনআইডি অনুযায়ী কি তথ্য দিতে হবে? জি। সনদ কাল পরশুর মধ্যেই পাবেন। চাঁদপুর কোন জায়গায় আপনার অফিস? আমার বাড়ি চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার 2 নং বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রামের 421 নম্বর ঘর, 421 নম্বর 5 নং ওয়ার্ডের। ফেল করছে যারা, তাদের আন্দোলনের ফলাফল শূন্য। জি, আপনার সাবজেক্ট এখন ওই যে কেউ কেউ বলতেছে আসলে আমার ওই যে মেরিট লিস্ট কেমনে সাজাবো। এই দেখেন, ভালো কথা মনে করছে, কোনো অসুবিধা হবে না আবু বকর সাহেব। এই যে 1 থেকে 24টা দিলাম, তা আমার গণবিজ্ঞপ্তিতে কিন্তু আমি দেখতে পাবো ওখানে আমার উপজেলায় যখন আমি সার্চ দিব সহকারী মৌলবী চট্টগ্রাম বিভাগ চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলা কয়টা পদ খালি আছে আমি কিন্তু দেখতেছি। দেখে অবশ্যই আমি এটা নোট করব। এখানে মাথায় রাখতে হবে এই যে যারা আবেদন করবেন 1 2 3 আপনি মনে করেন সাজাইলেন, সাজায় বারবার চেক করতে হবে। দেখা যায় আপনি সাজাইলেন একরকম, সিলেক্ট করতে যা দেখলেন উলুট পালুট হয়ে যায়। গত বছরও এইরকম হয়েছে। তো এই জন্য বুঝা শূন্য দেখা ধীরস্থির ভাবে আবেদন করতে হবে, নাহলে আপনি 1 নাম্বারেরটা দেখবেন 7 নাম্বারে গেছে, 7 নাম্বারেরটা 10 নাম্বারে গেছে।
যেটা দূরের ওইটা 1 নম্বরে চলে আসছে। চয়েস লিস্ট এলোমেলো হয়ে যায়, চয়েস লিস্ট এলোমেলো হয়, এর জন্য পস্তাইতে হবে। কারণ এটা মানে ব্লক পথ, যেখানে পড়বেন ওখানেই আজীবন। ওইটা বলে দিবে, জিমেইল যেটা আছে ওইটা দিলেই হবে। যুগান্তর পত্রিকা, যুগান্তর পত্রিকা ওইটা নেবেন, এটা দেখতে পারবেন আপনি। এটা এখন দেখা সম্ভব না, বের করে নিতে হবে। সহকারী মৌলভী পদের জন্য কোন কোর্স, এটা ফ্রিলি লিখিত করতে হবে। হ্যাঁ, এ বিষয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। কারণ আরো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এক জিনিস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় আরেক জিনিস। এখানে অনেকগুলা সমস্যা আছে যেগুলো নিয়ে কথা বলা দরকার। 10ম আর 11তম গ্রেডের যেই ভেজালগুলো আছে, এনআইডি না থাকলে আপনি জন্ম সনদ যেটা আছে ওইটা দিয়া করবেন। আমি আর কথা দীর্ঘায়িত করব না, আপনাদের বিরক্ত লাগতে পারে। ইবতেদায়ী মৌলভী 21 নাম্বারটা আরেকটু ক্লিয়ার করেন। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত শূন্যপদের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার এর মাধ্যমে সংগৃহীত হওয়ায় ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশে কোনো জটিলতার জন্য এনটিআরসি দায়ী থাকবে না। আপনি খুব বুদ্ধিমান মানুষ নুরুদ্দিন সাহেব। এটা হইল অনেক প্রতিষ্ঠান প্রদান ভুল চাহিদা দিছে, ভুল চাহিদা দেওয়ার কারণে আপনি সিলেক্টেড হয়ে গেলেন, কিন্তু এখানে ওই পদ নাই। এইরকম জটিল সমস্যায় পড়ে। এই জন্য যেই প্রতিষ্ঠানেই দিবেন মিনিমাম 10টা প্রতিষ্ঠান আপনার মানে চোখের সামনে যেন ভাসে, এটাতে কোনো অসুবিধা নাই, শূন্যপদ আছে। প্রথম 10টা প্রতিষ্ঠান ভালোভাবে দেখবেন, তাহলেই হবে। যারা পাস করেছে সবার চাকরি হবে, সহকারী সহকারী সবার চাকরি হবে, এটাও আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। 60,000 যে পাস করছে সবার কি চাকরি হবে? অবশ্যই হবে। যে আমরা জানি আরবি প্রভাষকে 2000+ পাস করছে, তাই না? পদ খালি আছে 1690টা। তাহলে এই যে বাকি যারা, এদের কি চাকরি হবে? হবে। এই 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির পর বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওদেরকে নিয়ে নেওয়া হবে, শুধু সবার ক্ষেত্রেই। ঠিক আছে? গণবিজ্ঞপ্তির রেজাল্ট 10 তারিখ থেকে 15-20 তারিখের মধ্যেই দিয়ে দিবে, তার মানে জুলাই 10। আশা করা যায় আগস্টের মধ্যেই, আগস্টের 1 তারিখেই অনেকে যোগদান করতে পারবেন। যদি সব কিছু স্বাভাবিক থাকে আগস্টে যোগদান করতে পারবেন। মাদ্রাসার এরা সেপ্টেম্বরে গিয়ে বেতন উত্তোলন করতে পারবে ইনশাআল্লাহ। সেপ্টেম্বরের 1 তারিখের মধ্যেই বেতন উত্তোলন করতে পারবে, যোগদান করে সব কাজ শেষ করে। প্রতিষ্ঠানের যেই কাজ, এখানে অনেকগুলা কাগজপত্র লাগে, এটা আপনারা জানেন। ওগুলা এখানে অনেকগুলা কাগজপত্র দেওয়া আছে। কি কি দেওয়া আছে ওগুলা সবার কাছে মোটামুটি আছে। 19তম পরীক্ষার নিয়ম এনটিআরসি এখনো লিখিতভাবে কিছু দেয় নাই, এই জন্য আমরা আমাদের পূর্বের নিয়মেই চলতে হবে। ইসলাম শিক্ষা স্কুল 11তম গ্রেড মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ দিবে। আলিম নাকি ফাজিল করার সহকারী মৌলভী আরবি প্রভাষক। মাথায় রাখতে হবে, কোনো প্রতিষ্ঠান যদি আমাকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেয়, অনেক প্রতিষ্ঠান এরা কি করে বলে যে আপনার মূল বেতনের 20% বা 50% আমরা প্রতিষ্ঠান থেকে দিব। যেই প্রতিষ্ঠানের ইনকাম আছে ওই প্রতিষ্ঠানে যোগদান করবেন, তাহলে ওখান থেকে কিছু ফ্যাসিলিটিস পাবেন। যেই প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি ওই প্রতিষ্ঠানে যোগদান করবেন, তাইলে কি হবে, 2-4টা বেস পড়ানো যাবে। প্রাইভেট বেস তৈরি করলে ভালো একটা টাকা সুযোগ আছে। আপনি যদি মনে করেন আমি কৃষি কাজ করি বা বাড়িতেই থাকতে হয়, বাড়ির পাশে প্রতিষ্ঠান, স্টুডেন্ট কম হোক, এখানেই থাকেন, আপনার আলিয়া মাদ্রাসার এদের তো অসুবিধা নাই। আল্লাহ এদেরকে এত বেশি নিয়ামত দিছে, মসজিদে জুমা পড়াইতে পারবেন, 5 ওয়াক্ত ইমামতি করতে পারবেন, কৃষি কাজকর্ম করতে পারবেন, সংসার চালাইতে পারবেন, প্রতিষ্ঠানেও শিক্ষকতা করতে পারবেন। 40টা পদ, 40টা প্রতিষ্ঠান না, 40টা পদ। পুলিশ ভেরিফিকেশনের সময় ওরাই আপনাকে কল দিবে, 500-1000 টাকা ধরাই দিলে পুলিশ ভেরিফিকেশন ওকে, ওইখানে 1000 টাকা রেডি রাখলে হয়। বা কল দিবে আপনাকে বা আপনার বাবাকে কল দিবে, ওখানে কল দিলে ওদের সাথে দেখা করলে 1000 টাকা খামে করে দিয়ে দিলে ঠিক আছে যে ওকে হয়ে গেছে। আলিম অবশ্যই ফাজিল দিবেন। 40টা চয়েস কয়টা? 40টা। আমি যখন আবেদন করেছিলাম তখন কামিলের ফলাফল 3.85 এর জায়গায় 80 হয়েছে, কোনো অসুবিধা নাই।
বলছি এগুলা টেনশন করিয়েন না। গণবিজ্ঞপ্তি, পুলিশ ভেরিফিকেশন, এমপিও করতে গিয়ে সঠিকভাবে দেন তাইলেই হয়েছে, ওইটা নিয়ে এত প্যারার কিছু নাই। আমি যখন প্রবাসক কাম্য সংখ্যা মানে দেওয়া আছে যে 200 বা 250 শিক্ষার্থীর থাকতে হবে উপস্থিত, 2-3টা পোস্ট ফাঁকা, সবগুলোতে আবেদন করব। জি, সবগুলোতেই আবেদন করবেন। চয়েসের রেজাল্ট 10 থেকে 15 দিনের মধ্যে দিয়ে দিবে, এটা তো অটো কম্পিউটারাইজড। হ্যাঁ, এগুলা তো সব ডিজিটাল কাজ, অল্প সময়ের মধ্যে কম্পিউটারে সব সেট আপ করে দিয়ে দিবে। মহিলাদের জন্য দূরে চয়েস না, কাছেই দিবেন। প্রবাসক পদে পাশ করি, সহকারী 2টাই পারবেন আবেদন করতে, 2টাতেই আবেদন করা যাবে। ইবতেদায়ী মৌলবী 16তম গ্রেড। ওকে, আর কথা নাই, অনেক সময় হইল। আমি যদি প্রবাসক পদে পাশ করি, সহকারী শিক্ষক আবেদন করতে পারবো? অবশ্যই পারবেন। মার্কশিট না থাকলে কি করব? মার্কশিট লাগবে তো, আপনার পুলিশ ভেরিফিকেশনের এখানে সাবমিট করতে হবে না, এখানে সনদপত্র সাবমিট করতে হবে পুলিশ ভেরিফিকেশনের, মূল সনদপত্রের এটা কপি, কি বলে এটাকে, স্ক্যানিং কপি। ইংরেজি রিটেন। ও আরেকটা জিনিস, এই অনেকের দেখবেন যাদের রেজাল্ট, সনদ আসলে দেখতে পাবেন, যাদের রেজাল্ট 70+, যাদের রেজাল্ট 70+, এরা ভালো প্রতিষ্ঠানেই যাইতে পারবেন। বিশেষ করে জেলা পর্যায়ের কামিল মাদ্রাসা বা জেলা পর্যায়ের ভালো ভালো প্রতিষ্ঠানে যাইতে পারবেন যাদের রেজাল্ট 70+। যাদের রেজাল্ট 80+, আল্লাহ দুনিয়ার যেই জায়গায় মনে চায় ওই জায়গায় যাইতে পারবেন। আলেম এমপি হয়েছে কিন্তু ফাজিল খুলছে ছাত্র। জি, আপনি করতে পারেন প্রবাসকের ক্ষেত্রে, তবে বড় মানুষের সাথে থাকলে বড় হওয়ার স্বপ্ন জাগে, আর ছোট মানুষের সাথে থাকলে সারা জীবন ছোটই হইতে হয়। তো এই জন্য বড় প্রতিষ্ঠানের মজাই আলাদা। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রবাসক, নতুন নতুন মানুষ দেখবেন। ইবতেদায়ী তাহলে কি সহকারী অবশ্যই পারবেন প্রবাসক পদে? ওইটা তো বারবার বলতেছি, ফাহিম আহমেদ সাহেব, কতবার বলবেন? এটা শিক্ষা অফিস থেকে জানতে হবে। জি, এখন আর সুযোগ নাই, কারণ শিক্ষা অফিসে এখন আর সনদ যাবে না, আপনার সনদ মোবাইলে চলে আসবে। মাদ্রাসার এমপিও বাতিলের রেকর্ড কি আছে ইতিপূর্বে? ওই রকম জোরালো আবেদন করলে বাতিল হবে, তবে এই রকম রেকর্ড নাই। জি না, যেমনটি চেয়েছিলাম 19তম প্রিলির এনটিআরসি এখনো কিছু বলে নাই, এজন্য আমাদের স্বাভাবিক অবস্থায় চলতে হবে। গণবিজ্ঞপ্তির পেপারকে প্রিন্ট করতে হবে, অনলাইন কপি প্রিন্টও করতে পারেন বা পত্রিকাও রাখতে পারেন, যুগান্তর আছে, প্রথম আলো আছে, ইনকিলাব আছে, এইরকম, বা দ্য ডেইলি স্টারও দেয়, পাশাপাশি আপনার বাংলাদেশ প্রতিদিনও দেয়। জি, আসতে পারেন, কোনো অসুবিধা নেই। মাদ্রাসা এমপিও বাতিলের রেকর্ড আছে, ওই যে এক কথা বারবার জিগায়। ইনশাল্লাহ সহকারী মৌলবী নিজ ইউনিয়নে চাকরি হবে যদি খালি থাকে না, বাদ হয় নাই, পুলিশ ভেরিফিকেশন আছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। অনেক কথা হয়েছে, এক কথা বারবার বলতে চাই না। সত্যায়িত করাইতে হবে বিসিএস ক্যাডার। কাদেরকে? বিসিএস ক্যাডার লাগবে সত্যায়িত করাতে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।